আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। হাদিকে গুলিয়ে অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার। পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, এলাকা জুড়ে উৎসবের আমেজ। রাজধানীর মগবাজারে বোমা হামলায় যুবক নিহত। কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশিন করেছে বিএসএফ। ভারতে বাংলাদেশি ২ টাকা ৬০,০০০ নতুন নোট জব্দ। এবার কেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষেধ। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ। তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার জুয়েল রানা বলেন, বুধবার সকালে হিমন রহমান শিকদার নামে ওই যুবককে ঢাকার আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারের পরই হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তার তথ্যে ৩ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। আদাবর এলাকার ওই আবাসিক হোটেলে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন বলে দাবি এ পুলিশ কর্মকর্তার। পুলিশের ভাষ্য, হিমন আদাবর এলাকার যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে কাল ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানী সহ তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশ স্থল যেন উৎসব কেন্দ্র হয়ে উঠেছে। বুধবার সকালে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ এবং সজ্জার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সরেজমিনে দেখা গেছে সংবর্ধনা মঞ্চের নির্মাণ কাজ শেষ, ব্যানার, পতাকা, তোরণ আর আলোক সজ্জায় সাজানো সমাবেশ স্থল। সকাল থেকেই কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শনে আসছেন। অনেকেই সমাবেশের আগের রাত থেকেই মাঠে অবস্থানের প্রস্তুতি নিয়ে এসেছেন। এদিকে মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একাধিক টিম গাড়িতে করে দফায় দফায় পুরো সমাবেশ এলাকা পরিদর্শন করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ চলছে। জানা গেছে, বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হয় বিশাল সংবর্ধনা মঞ্চ। দিন রাত কঠোর পরিশ্রমে ব্যস্ত শ্রমিকরা। গত রোববার দুপুর থেকেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। মঞ্চ বানানো হয়েছে ৪৮-৩৬ ফিট। সংবর্ধনা কমিটির সদস্যরা দিনরাত তদারকি করে আয়োজনকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করছেন। আজকের মধ্যে পুরো কাজ শেষ হবে। দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রতিদিন খোঁজ খবর রাখছেন। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা জুড়ে মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, ২৫শে ডিসেম্বর তারেক রহমান আসবে। আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং ২৫শে ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের উপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ডিএমপির উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত জানা যায়নি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদেরকে কাঁটা তার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। পরে ভোরে তারা ইউনিয়নটির সাহেবের খাস হয়ে বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় গোলেরহাট, কচাকাটা বাজার সহ বিভিন্ন এলাকায় বিজিবির হাতে আটক হন। আটকরা ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিডোবা থানার মালেগড় এলাকার সাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আঁধারে কাঁটাতার পার করে দিয়েছে বিএসএফ। তাদের দলে নারী পুরুষ মিলে ৯ জন ছিলেন। কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম ভারতীয় নাগরিকদের পুশিনের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের ফেরত পাঠানো হবে। ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০,০০০ নোট জব্দ করেছে দেশটির কাস্টমস বিভাগ। সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকালে ২ যুবককে ধাওয়া দেওয়ার পর নোটগুলো পাওয়া যায়। এগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের ২ টাকার এতগুলো নোট ভারতে কিভাবে গেল সেটি এখনো নিশ্চিত নয়। একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ির কাছে যান। তারা দেখতে পান ২ যুবক নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলে করে যাচ্ছে। থামতে বললে তারা থামার ভান করে, কিন্তু হঠাৎ করে মোটরসাইকেল টান দেয়। কাস্টমস কর্মকর্তারা ওই ২ জনকে নিজেদের গাড়ি নিয়ে ধাওয়া দেন। ওই সময় তারা বাংলাদেশি টাকার বান্ডেলগুলো রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সমর্থ হন। রাজধানীর এভার কেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতা বলে ২৪শে ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো। অনুমোদনবিহীন এসব ড্রোন উড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তা সংস্থা পিটিআই বুধবার জানিয়েছে, গতকাল বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে শহীদ হাদীকে হত্যার তদন্তের আহ্বান জানায় তারা। বার্তা সংস্থাটি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলেছে, হাদীকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে তিনি নিহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে পিটিআই। এদিকে এর আগে গতকাল ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে ঢাকা। ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে থাকা বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর আগে ২৪শে ডিসেম্বর প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়। অন্যদিকে ১৭ই ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়। ফের সপ্তাহ যেতে না যেতেই বাংলাদেশের হাই কমিশনারকে গতকাল আবারও পাল্টা তলব করে ভারত। দর্শক, এই ছিল আমাদের আজকের মতো টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।